হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব শ্রীলঙ্কার যে ইকোনমিক ক্রাইসিস চলছে সেটা নিয়ে রিপোর্ট রাইটিং একটা স্ট্রাকচারে আমি লিখেছি। সেটা তোমরা যারা ডব্লিউবিপি এসআই মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ডব্লিউবিসিএস বা যেই পরীক্ষার মধ্যে ডেসক্রিপটিভ মানে ইংলিশ রয়েছে আর কি, যেন তার মধ্যে রিপোর্ট রাইটিং বা এসে এরকম তুমি এটা এই স্ট্রাকচারটা এটা যদি তোমার ইনফরমেশন এগুলো সব জানা থাকে, তুমি রিপোর্ট রাইটিংয়ের স্ট্রাকচারে এটা লেখা তুমি এসেও লিখতে পারো সেটা নিয়ে, ঠিক আছে। তো অন্যভাবে একটুখানি মানে এই জিনিসগুলোই লিখতে হবে তোমার মতো করে লিখলে, ঠিক আছে। বা অন্যান্য তুমি যদি তোমার বেঙ্গলিতেও যদি কোশ্চেন আসে সেটাও তুমি লিখতে পারবে, অসুবিধা নেই, তোমার যদি জানা থাকে বিষয়টা, ঠিক আছে। সো তোমরা যারা আগের ভিডিওতে তোমরা আমি তোমাদের একটা ইউক্রেন এবং রাশিয়ার ওয়ার নিয়ে যেই জিনিস মানে যে যুদ্ধটা চলেছে সেটা নিয়ে তোমাদের রিপোর্ট রাইটিং দিয়েছি একটা। তোমরা যদি ভিডিওটা দেখে না থাকো, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে আই বাটনে দেখতে পাবে উপরে। তাছাড়া ভিডিওর ডিসক্রিপশনেও আমি দিয়ে দিচ্ছি বা কমেন্টেও আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক, ওটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে। সো যাই হোক, রিপোর্ট রাইটিং কীভাবে লেখে স্ট্রাকচার মানে আশা করি তোমরা সবাই জানো। তাও বলছি, দেখো প্রথমে আমাদের একটা হেডিং দিতে হবে, টাইটেল দিতে হবে, ঠিক আছে। শ্রীলঙ্কা ইকোনমিক ক্রাইসিস। আর এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলে রাখি, শ্রীলঙ্কাটা দেখবে অনেক জায়গায় শ্রী স্পেস লঙ্কা এরকম লেখা থাকে, অনেক জায়গায় দেখেছি শ্রীলঙ্কা একসাথেই লেখা থাকে, ঠিক আছে। এর জন্য এটা এখানে একসাথেই লিখেছি, এটা একটু তোমরা যাচাই করে দেখে নেবে। আরও শ্রীলঙ্কাটা একসাথেই লিখতে পারো, অসুবিধা নেই। তারপরে ইকোনমিক ক্রাইসিস তোমরা চেষ্টা করবে যে টাইটেলটা দিতে সেটা 4টে বা হাইয়েস্ট 5টা, এর বেশি ওয়ার্ড রাখার বেশি চেষ্টা করবে যাতে না হয়, ঠিক আছে। 3টে এখানে দেখো টাইটেলটা দিয়েছি। তোমরা প্রথম প্রত্যেকটা লেটার তোমরা ক্যাপিটালে লিখতে পারো। তাছাড়া যদি প্রত্যেকটা লেটার ক্যাপিটালে না লেখো, ইনিশিয়াল লেটার যেগুলো রয়েছে যেরকম এস, ইকোনমিকের ই, ক্রাইসিসের সি, এগুলো ক্যাপিটালে রেখে বাদবাকিগুলো তোমরা স্মল লেটারেই রাখতে পারো, ঠিক আছে। যেভাবে খুশি লিখতে পারো। পুরোটা যদি ক্যাপিটাল করো পুরোটা করতে পারো, না হলে প্রথম লেটারগুলো ক্যাপিটাল করে লিখলেও লেখা যায়। তাছাড়া নিচে এখানে আমাদের লিখতে হয় আবার স্পেশাল করেসপন্ডেন্ট বা স্টাফ রিপোর্টার, এরকমভাবে লিখতে হয়। তারপরে যখন শুরু করব তোমাদের কোশ্চেনে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যদি কোনো জায়গার নাম দেওয়া থাকে তাহলে দেবে, নাহলে জায়গার নামের জায়গায় XYZ কমা দিয়ে যদি কোনো ডেট দেওয়া থাকে কোশ্চেনে, যেই ডেট দেওয়া থাকবে তার পরের ডেটটা লিখতে হবে। আর যদি ডেট না দেওয়া থাকে, যেদিন পরীক্ষা দিচ্ছ সেদিনের ডেটটাই বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এরকম একটা কোলন দিয়ে এরপর থেকে শুরু হবে আমাদের লেখা। যাই হোক, আমি পড়ছি, আর তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আমার ইউটিউবে চ্যানেলে যার নাম স্মার্ট বিং ইংলিশ, একসাথে স্মার্ট বিং লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে টেলিগ্রামে। ওখানে আমি পিডিএফটা শেয়ার করে দিচ্ছি, একটু পরেই পেয়ে যাবে। আর যদি ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, ওখানেও তোমরা ডিরেক্ট ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ সবাই একসাথে, আমি এরকম ভিডিও তোমাদের এক্সামের আগে অবধি দিতে থাকবো। তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, যে তোমাদের কি কি ভিডিও দরকার, কোন কোন টপিকের তোমাদের ভিডিও দরকার, সেগুলো আমি তোমাদের প্রোভাইড করবো ইংলিশের, ঠিক আছে। এরকম রিপোর্ট রাইটিং দিচ্ছি, ট্রান্সলেশন তোমাদের প্রেসিও করাবো, ঠিক আছে। আর অবভিয়াসলি তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, ওকে। যাই হোক, দেখো এখানে শুরু করছি পড়া। অ্যান ইকোনমিক ক্রাইসিস অকার্স when a country's economy faces a sharp downturn as a result of a financial loss। আমরা এরকমভাবে শুরু করতে পারি, প্রথম ইন্ট্রোডাকশন এরকমভাবে শুরু করব। একটা ইকোনমিক ক্রাইসিস অকার্স ঘটে কখন? ওয়েন আ কান্ট্রিজ ইকোনমি, যখন একটা দেশের ইকোনমি ফেসেস আ শার্প ডাউন টার্ন, একদম নিচে পড়ে যায়, এরকম ফেস করে ইকোনমিটা অ্যাজ আ রেজাল্ট অফ আ ফাইন্যান্সিয়াল লস। অর্থনৈতিক লস হলেই ইকোনমিক লস তো একই ব্যাপার। দিস ডেজ এখনকার এই সময়ে আওয়ার নেবারিং কান্ট্রি শ্রীলঙ্কা ইজ ফেসিং সাচ আ ওর্স্ট ইকোনমিক ক্রাইসিস। আবার যে নেবারিং কান্ট্রি, আমাদের প্রতিবেশী যেই দেশ রয়েছে শ্রীলঙ্কা, ফেস করছে একটা ওর্স্ট, খুবই খারাপ একটা ভয়াবহ, এরকমও লিখতে ওর্স্ট না লিখে তুমি ভয়াবহও লিখতে পারো, ঠিক আছে, ইকোনমিক ক্রাইসিস। তারপরে নাও দিস ইকোনমিক ক্রাইসিস লেড আ নিউ পলিটিক্যাল ক্রাইসিস দেয়ার। এখানে যে ইকোনমিক ক্রাইসিসটা তো চলছিল, এবার সেই ইকোনমিক ক্রাইসিসের ফলে এখানে পলিটিক্যাল ক্রাইসিসও এখানে কিন্তু শুরু হয়ে গেছে। কারণ তোমরা জানো অনেক যে ক্যাবিনেট মিনিস্টার্সরা ছিল, 26 জন মিনিস্টার্স ছিল ক্যাবিনেট, তারা সবাই রিজাইন করে দিয়েছে। যে প্রেসিডেন্ট ছিল সেও রিজাইন করে দিয়েছে। সো সেগুলো নিয়ে এরপরে তো লেখা রয়েছে, সেগুলো বলছি। তাছাড়া তোমাদের আরেকটা কথা বলে রাখি, যদি তোমাদের কোশ্চেন আসে যে শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিস, তো এরকমভাবে তো স্টার্ট করলেই, যদি তোমাদের কোশ্চেন দেয় শ্রীলঙ্কার পলিটিক্যাল ক্রাইসিস, দুটো কোশ্চেনই দিতে পারে, ঠিক আছে। এবার পলিটিক্যাল ক্রাইসিস যদি দেওয়া থাকে, দেখো আমি কিন্তু পলিটিক্যাল ক্রাইসিস সব মিলিয়েই কিন্তু এখানে দিয়েছি, ঠিক আছে।
পলিটিক্যাল ক্রাইসিস কেন হলো, ইকোনমিক ক্রাইসিস হয়েছে বলেই পলিটিক্যাল ক্রাইসিসটা হয়েছে। সেরকমভাবেই লিখেছি ইকোনমিক ক্রাইসিস হয়েছে। নাও দিস ইকোনমিক ক্রাইসিস লেড আ নিউ পলিটিক্যাল ক্রাইসিস দেয়ার, ঠিক আছে। তারপরে দেখো এবার আমরা মেন জিনিসটা লিখবো এবার, ঠিক আছে। প্রথম ইন্ট্রোডাকশনের একটা মানে তোমরা চেষ্টা করবে কি প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে একটা প্যারাগ্রাফ মানে একটা লেখার, তারপরে মেইন যে জিনিসটা সেটা লেখার, এবং একদম শেষে এখানে একদম শেষে ধরো এখানে মেন জিনিসটা লিখলে একদম শেষে এখানে যেটা আমাদের উপসংহার দিতে হবে সেটা আমরা দেবো, ঠিক আছে। একদম কনক্লুডে আমরা এরকম বলে দেবো একদম শেষে, মানে 3টে প্যারাগ্রাফ রাখার চেষ্টা করবে। মাঝখানেরটা একটু বড় হবে, তবে যদি বড় করে লেখা হয় তাহলে তোমরা মাঝখানে এটা দুটোও করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। সেটা কোনো ব্যাপার না, এটা 3টে ইন্ট্রোডাকশন দিতে পারো। মেন যেই ম্যাটেরিয়ালটা যেই বিষয়টা সেখানে ইন্ট্রোডাকশনে তো বলবোই একটুখানি, বাট ডিটেলসে মাঝখানে এটা বলবো এবং শেষে আমরা আমাদের মতো কনক্লুড করবো। দেখো এই ক্ষেত্রে মনে রাখবে, তুমি যখন রিপোর্ট রাইটিং লিখছো তুমি কিন্তু নিজের মতামত কখনো দেবে না যে এটা এই এটা ওই, তখন আমাদের বলতে হবে যারা ইন্টেলেকচুয়ালস বা এক্সপার্টসদের মত অনুযায়ী বা পাবলিক রয়েছে তাদের অনুসারে, ঠিক আছে, এক্সপার্টসদের অনুসারে এরকমভাবে লিখবে। কখনো বলবেন মানে নিজের মত দেবে না কখনো, ঠিক আছে। এটা কিন্তু রিপোর্ট রাইটিং, তুমি একজন রিপোর্টার হিসাবে লিখছো, সেই ক্ষেত্রে নিজের মত দেবে না কখনো। তো যাই হোক, দেখো দেয়ার ইজ নট অনলি ওয়ান রিজন দ্যাট শ্রীলঙ্কা ইজ সাফারিং টুডে। যে একটা কারণ নেই যে মানে এখানে শুধু একটাই কারণ না যে শ্রীলঙ্কা আজকে সাফার করছে টুডে। সো এটা তো আগেই বলেছি কি ইকোনমিক ক্রাইসিস, এটা বারবার আর বলার দরকার নেই। শ্রীলঙ্কা ওয়াজ ওয়ান অফ দ্য টপ ডেস্টিনেশনস অফ ট্যুরিজম ইন দ্য ওয়ার্ল্ড, মানে শ্রীলঙ্কা ছিল যতগুলো টপ ডেস্টিনেশনস রয়েছে পৃথিবীর মধ্যে তার মধ্যে একটা, ঠিক আছে, টপ ডেস্টিনেশনদের মধ্যে একটা। তারপরে দ্য ইয়ার 2018 ওয়াজ আ রেকর্ড ব্রেকিং ইয়ার ফর শ্রীলঙ্কা। একটা রেকর্ড ব্রেকিং ইয়ার ছিল 2018 সাল, অ্যাজ যেহেতু 2.3 মিলিয়ন ট্যুরিস্ট কেম দেয়ার লাস্ট ইয়ার, ঠিক আছে, লাস্ট ইয়ার বলছি কেন, দ্যাট ইয়ার। সেই ইয়ারে কিন্তু 2.3 মিলিয়ন ট্যুরিস্ট কিন্তু 2018 সালে এসেছিল। এক কথায় আমরা যদি দেখতে যাই শ্রীলঙ্কার জিডিপির মধ্যে এখানে লেখাই রয়েছে, তারপরে দেখো শ্রীলঙ্কার 12% থেকে 13% অফ টোটাল জিডিপি ইউজ টু কাম ফ্রম ট্যুরিজম। মানে ট্যুরিজম যে পার্ট, ট্যুরিস্টদের মানে যে ট্যুরিস্টরা আসে দেশের মধ্যে তার থেকে জিডিপির প্রায় 12 থেকে 13% শ্রীলঙ্কার জিডিপির ওই রেভিনিউটা আসতো কোথার থেকে, ট্যুরিজমের পার্ট থেকেই কিন্তু আসতো। বাট ল্যাটার, এবার এখানে দেখো এরপরে কি হয়েছে, বাট ল্যাটার এরপরে ইন 2019 বিকজ অফ এটা একটুখানি বিকজ অফ হবে, ঠিক আছে, এখানে বিটা না, বিকজ অফ মাল্টিপল বম্ব ব্লাস্ট ইন ডিফারেন্ট সিটিজ ইন শ্রীলঙ্কা মেনি পিপল ডাইড ইনক্লুডিং সাম ফরেনার্স। 2019-এ একটা বম্ব ব্লাস্টিং হয়েছিল, একটা বড় ধরনের অনেকগুলো জায়গায় বম্ব ব্লাস্ট হয়েছিল। সেটা তো একটা মানে এটা একটা কারণ আমি বলছি, ঠিক আছে। বম্ব ব্লাস্ট হয়েছিল শ্রীলঙ্কায়, এই মানে সেই বম্ব ব্লাস্টের জন্য অনেক মানুষজন মারা গেছিল, ইনক্লুডিং সাম ফরেনার্স, বিদেশিরাও, যে মানে ট্যুরিজম যারা ট্যুরিস্ট যারা তারা যে এসেছিল শ্রীলঙ্কায় বেড়াতে ভ্রমণ করতে, তাদের মধ্যে অনেকেই মারা গেছিল, ঠিক আছে। আফটার দ্য ইনসিডেন্ট ট্যুরিজম পপুলারিটি অফ শ্রীলঙ্কা স্টার্টেড টু ডিক্রিজ। এরপরের থেকে ট্যুরিজমেরটা কী করতো, আস্তে আস্তে ডিক্রিজ করতে শুরু করেছে, ঠিক আছে। এখানে অবভিয়াসলি মানে জিডিপির মধ্যে একটু প্রভাব ফেলবে ট্যুরিজম, অনেক দেখো 12 থেকে 13% জিডিপির কিন্তু ট্যুরিজম থেকে আসছে। এখানে যদি ট্যুরিজম কমে যায় শ্রীলঙ্কা ইকোনমিক অনেক মানে একটু পিছিয়ে পড়বে, ইকোনমিক জিডিপিটা যদি ডাউন হয়ে যায়। তারপরে কি বলছে, আফটার দ্য ইনসিডেন্ট তো বললামই, ল্যাটার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট আ লোকাল ইসলামিক ট্যুরিস্ট গ্রুপ was the main culprit behind the bomb blast, and after a month's time there happened a long scale anti-Muslim violence. এবার কি হয়েছিল, যখন যে বম্ব ব্লাস্টটা হয়েছিল তারপরে দেখা গেছিল কি এখানে ইসলামিক টেরোরিস্ট গ্রুপ একটা, যে ওখানকার লোকাল ইসলাম টেরোরিস্ট গ্রুপই কী করেছিল, কালপিট ছিল মেইন, যেই বম্ব ব্লাস্ট হয়েছিল তার জন্য। অ্যান্ড আফটার আ মান্থস টাইম, এক মাসের সময়ের মধ্যে, দেয়ার হ্যাপেন্ড আ লং স্কেল অ্যান্টি মুসলিম ভায়োলেন্স, সেখানে অ্যান্টি মুসলিম ভায়োলেন্স সেখানে মানে হয়েছিল। অ্যান্ড দিস ওয়াজ দ্য বিগিনিং। এবার এখানে আমি কেন বলছি দিস ওয়াজ দ্য বিগিনিং, এখান থেকেই কিন্তু এই এখানে ব্লাস্টটা হয়েছিল, তারপরে থেকেই ট্যুরিস্ট এখানে আসতে মানে অনেক কমে গেছে ট্যুরিস্টের মানে ট্যুরিস্ট আসা, ঠিক আছে। এই বম্ব ব্লাস্টের পর থেকেই কিন্তু শ্রীলঙ্কার জিডিপির আস্তে আস্তে কিন্তু ক্ষতির দিকে চলে গেছিলো, ঠিক আছে। এটাই হলো স্টার্টিং ছিল মেইন। আমরা যদি বলতে যাই 2018-19 সাল থেকেই এখানে 2019 সাল থেকে এখানে এই 2019 সাল থেকে কিন্তু জিডিপিটা আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছিল। এইবার আসছে মেইন জিনিস, দেখো দ্য কোভিড-19 প্যান্ডেমিক ডিস্ট্রয়েড ইটস ট্যুরিস্ট সেক্টর কমপ্লিটলি আফটার দ্যাট। এরপরে 2019-এর কোভিড-19 প্যান্ডেমিক এসে সারা পৃথিবী তো লকডাউন, মানে সারা পৃথিবী না, সব দেশে তো আর লকডাউন করেনি, অনেক দেশেই কিন্তু ট্যুরিজম কিন্তু সব কিছু এয়ারলাইন বা সব কিছু তো বন্ধই ছিল, ট্যুরিস্টরা
আসতে পারেনি, সেখানে পুরো ডিস্ট্রয় হয়ে গেছিলো ট্যুরিস্ট সেক্টর, সেখানে একদম গেল। হুইচ অ্যাফেক্টেড শ্রীলঙ্কার জিডিপি মাছ, খুবই অ্যাফেক্ট করেছিল, ঠিক আছে, জিডিপি, শ্রীলঙ্কার জিডিপি। তারপরে দেখো শ্রীলঙ্কা রিডিউসড ইটস ভ্যাট ফ্রম 15%, আগে ছিল শ্রীলঙ্কার ভ্যাট 15%, তারপরে কি করেছিল 8% করেছিল। দেখো কোভিডের আগেই, কোভিড বিফোর কোভিড-19 প্যান্ডেমিক, এটাও কিন্তু একটা মেজর একটা যে জিডিপির বা ইকোনমিক যে ক্রাইসিসের কিন্তু এটাও কিন্তু বড় একটা পার্ট গেল কি ট্যুরিজম, ওটা পুরো হয়ে গেল একটা বম ব্লাস্ট, তারপরে কোভিড-19 প্যান্ডেমিক। এবার কি করেছে শ্রীলঙ্কা, রিডিউস করে দিয়েছে ভ্যাট, যে ট্যাক্স আর কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেটা কিসের থেকে 15% ছিল আগে, সেটা 8% করে দিয়েছে। এবার যদি 8% করে দেয়, রেভিনিউ তো অবভিয়াসলি কমে যাবে, বাট তার পেছনে একটা প্ল্যান ছিল। দেখো বিফোর কোভিড-19 প্যান্ডেমিক, কোভিড-19 প্যান্ডেমিকের ঠিক আগেই কিন্তু এই জিডিপিটা কিন্তু রিডিউস করে দিয়েছে তার মানে দেশের মধ্যে। অলদো শ্রীলঙ্কান গভর্নমেন্ট হ্যাড থট, শ্রীলঙ্কান গভর্নমেন্ট যদিও ভেবেছিল দ্যাট ইফ দে রিডিউস ভ্যাট, যদি তারা ভ্যাট রিডিউস করে, দ্য পিপল উইল বি অ্যাবল টু বাই মোর অ্যান্ড আরও মানে দ্য পিপল উইল বি অ্যাবল টু বাই মোর, আরও জিনিসপত্র কিনতে অ্যাবেল হবে। মানে এই না, আমরা ভ্যাট ধরো 15% রয়েছে, সেটা কমিয়ে দিলে মানুষজন কি আরও বেশি জিনিসপত্র কিনতে হবে, এটা ছিল তাদের প্ল্যান, ঠিক আছে। অ্যান্ড টোটাল ট্যাক্স রেভিনিউ উইল ইনক্রিজ দ্যান বিফোর, মানে আগের থেকেও। এবার কি প্ল্যান করেছে, যে ভ্যাট যদি আমি কমিয়ে দিই তাহলে মানুষজন আরও বেশি পারচেস করবে, আগে যা রেভিনিউ হতো তার থেকেও আমরা বেশি রেভিনিউ আমরা পাবো আর কি। এরকমভাবে তারা মানে ট্যাক্সটা আরও কমিয়ে দিয়েছিল, ঠিক আছে, তাদের রেভিনিউটা আরও ইনক্রিজ হবে এটা ভেবে। তাছাড়াও 2019-এ যখন ইলেকশন চলছিল, সেটা এখানে লেখা হয়নি বা এটা লেখারও দরকার নেই, বা তোমার প্রয়োজন যদি মনে করো তুমি লিখতে পারো। যখন নতুন গভর্নমেন্ট, মানে আগের গভর্নমেন্টে আবার যখন আসছিল, মানে সরকার যখন আসছিল, তখন তারা প্রমিস করেছিল যে ভ্যাটটা কমাবে, সেই ক্ষেত্রে কমিয়েছে। আবার এই প্ল্যানটাও ছিল তাদের সেই ক্ষেত্রে, ঠিক আছে। বাট ডিউ টু লকডাউন পিপল ওয়াজ আনএবল টু পারচেস মোর দ্যান দেয়ার ব্রেড অ্যান্ড বাটার। বাট ডিউ টু লকডাউনের কারণে পিপল ওয়াজ আনএবল টু পারচেস, মানে মানুষজন লকডাউনের মধ্যে তো ইনকাম তখন সবই বন্ধ, ঠিক আছে। সব দেশেরই, শ্রীলঙ্কা তো অনেক দূরে না, ভারতবর্ষের কাছে একই ধরো অবস্থা, অনেকেই কিনতেই পারেনি অনেক কিছু, লকডাউনের মধ্যে কি কিনবে লোকে, খাওয়া দাওয়ার টাকাই মানুষের নেই বেশিরভাগ। বাট ডিউ টু লকডাউন পিপল ওয়াজ আনএবল টু পারচেস মোর, ঠিক আছে, মোর দ্যান দেয়ার ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার বলতে তাদের যে ব্রেড অ্যান্ড বাটার বলতে আমরা যেটা বলা হয় ডাল ভাত আর কি, ঠিক আছে, মানে বেঁচে থাকার জন্য ন্যূনতম যে খাবারটা প্রয়োজন সেটাই হলো ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে। এটা কিন্তু ব্রেড, পাউরুটি এবং বাটার এটা কিন্তু না, ঠিক আছে। ব্রেড অ্যান্ড বাটার এক কথা যদি বলি, বেঁচে থাকার জন্য এটা আমাদের ন্যূনতম যে খাদ্য সেটা, ঠিক আছে। এরকম আমাদের ডাল ভাত, আমরা বাঙালিরা বলি ডাল ভাত, এক একজন এক এক রকম বলে। যাই হোক, তারপরে দ্য গভর্নমেন্ট হ্যাড টু সাফার রেভিনিউ লস বিকজ অফ দ্য ডিসিশন। এই ডিসিশনের জন্য কি, এই ডিসিশন নিয়েছিল বলে কি তাদের যে রেভিনিউ লস তাদের সাফার করতে হয়েছিল গভর্নমেন্টের, ঠিক আছে। শ্রীলঙ্কান পাবলিক ডেট হ্যাজ রিজন ফ্রম 94% অফ জিডিপি ইন 2019, 2019-এ কিন্তু যার যে শ্রীলঙ্কান পাবলিক ডেট যেটা, সেটা 94%-এর থেকে এটা 119% হবে, ঠিক আছে। শুধু 19 না, 119% হয়ে গেছে কখন, 2021 সালে। বুঝতেই পারছো কেমন ডিজাস্টার হয়েছে। মোর ওভার শ্রীলঙ্কার গভর্নমেন্ট সাডেনলি ডিসাইডেড টু কনভার্ট ইটস এগ্রিকালচার ফুলি অর্গানিক। এইবার এরপরে কি হয়েছে দেখো, শ্রীলঙ্কায় কিন্তু বেশিরভাগ যদি আমরা জিনিসপত্র দেখতে যাই, ওরা কিন্তু একটা ছোট একটা দ্বীপের মতো একটা ধরো কান্ট্রি, ঠিক আছে। ওদের কিন্তু আমাদের যেরকম ইন্ডিয়া যেরকম বড় একটা দেশ, তার মধ্যে অনেক কিছুই আমরা উৎপাদন করি, ঠিক আছে। আমাদের খুব কমই জিনিস, আমাদের শ্রীলঙ্কার থেকে অনেকটাই কম জিনিস আমাদের বাইরের থেকে ইম্পোর্ট করতে হয় বা আমদানি করতে হয়। বাট শ্রীলঙ্কাকে কিন্তু তার অনেক কিছুই বাইরের থেকে ইম্পোর্ট করতে হয় আর কি, ঠিক আছে। এইবার কি হয়েছে, শ্রীলঙ্কান গভর্নমেন্ট এটা আবার পরে বলছি। এবার শ্রীলঙ্কান গভর্নমেন্ট কি করেছে, সাডেনলি ডিসাইড করেছে কনভার্ট ইটস এগ্রিকালচার ফুলি অর্গানিক। এবার পুরো অর্গানিক করে দেবে, ঠিক আছে। এগ্রিকালচারে যেরকম সার, বিষ, কীটনাশক এসব ব্যবহার হয় সেগুলো করবে না, পুরো অর্গানিক ওয়েতে তারা যাবে। শ্রীলঙ্কার গভর্নমেন্ট ডিসাইড করে নিল হঠাৎ করেই, ঠিক আছে। ডিসাইড তো করেছে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করেছে হঠাৎ করে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই দে সাডেনলি মেড আ ন্যাশন ওয়াইড ব্যান অন সিনথেটিক ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইড। তারা হঠাৎ করেই এক রাতারাতি তারা কি করলো, ব্যান করে দিল যে সিনথেটিক যে ফার্টিলাইজার্স রয়েছে, সার বা পেস্টিসাইডস রয়েছে, সেগুলো তারা ব্যান করে দিল একদম রাতারাতি। তারা জৈব, অর্গানিক বলতে জৈব সার ফার এসব তারা প্রয়োগ করে চাষবাস করবে আর কি। এইবার দেখো এই ক্ষেত্রে
শ্রীলঙ্কার কিন্তু ধান যেটা চাল আর কি, সেটা কিন্তু বাইরের থেকে আমদানি করতে হতো না, দেশের থেকে তাদের হয়ে যেত, মিটে যেত। দরকার পড়লে হয়তো আমদানি মাঝে মাঝে তো করতেই হয়, সব দেশেরই করতে হয়, যেটা মানে দরকার পড়লে কিছু, কিন্তু তারা নিজেদের ওপর ডিপেন্ডেবল ছিল, মানে তাদের রাইস যে ভাতের চাল সেটা নিয়ে। কিন্তু এরপরে দেখো এরকম যদি হঠাৎ করে এরকম ডিসিশন নেয়, দি সাডেন ডিসিশন মেড অল দ্য পিপল সাফার ফাইন্যান্সিয়াল লস দ্যাট ওয়ার ইনভলভ ইন ফার্মিং। যারা ফার্মিংয়ের সাথে তারা সরাসরিভাবে যুক্ত ছিল, তাছাড়া যারা ধরো এইসব বিক্রি করে, ঠিক আছে, এই সমস্ত তাদের স্টোর করা ছিল দেশের মধ্যে, সেগুলো কোথায় বিক্রি করবে, তাদের নষ্ট করে দিতে হবে সেগুলো, তাই তো। ধরো আমদানি করে রাখা রয়েছে দোকানে, হঠাৎ করে ব্যান করে দিল, যারা কিনে রেখে দিয়েছে বা চাষিরা অনেক কিনে হয়তো বাড়িতে মানে অনেক পরিমাণে না হলেও অল্প পরিমাণেও রাখে, এরকম করে যদি আমি পুরো দেশ জুড়ে দেখি অনেক পরিমাণ কিন্তু লস হয়, ঠিক আছে, অনেক বিলিয়ন বা অনেক কোটি কোটি টাকার কিন্তু লস হয়, সেটা একটা গেল, ঠিক আছে, প্রত্যেককেই সাফার করতে হয়েছিল। বাট দিস প্রপোজড প্ল্যান টু মেক ফার্মিং অর্গ্যানিক বিকেম ফ্লপ লাইক দেয়ার আদার প্ল্যান্স বিফোর। তাদের যে আগের অনেক এরকম প্ল্যানের মতোই যে অর্গ্যানিকটাও তাদের ফ্লপ হয়ে গেল, ঠিক আছে, কারণ তাদের উৎপাদন আসছিল না। হঠাৎ করে আমি যদি এখন বলি, আমি একটা মানুষ ধরো 100 কিলো ওয়েট, হঠাৎ করে যদি বলে আমার এখন 60 কিলো আমার নিয়ে আসবো, আমি হঠাৎ করে একদিনে দৌড়ে দৌড়ে, মানে সে যদি এক্সারসাইজ করে যাই করুক করে, তো সে মানে হঠাৎ করে 1 মাসের মধ্যে বা 2-3 দিন 1 সপ্তাহের মধ্যে তো তার ওয়েটটা কমাতে পারবে না, একটা লং প্রসেস লাগে প্রত্যেকটা জিনিস করতে গেলে। ধরো তুমি ইংলিশ শিখছো, হঠাৎ করে তো একদিন খুব সুন্দর লেখা স্টার্ট করে দিতে পারবে না, তোমার একটা টাইম লাগবে লিখতে, তোমার প্র্যাকটিস করতে করতে তারপরে আসবে। হঠাৎ করে ডিসাইড করলো অর্গানিক করে দেবে, তো সম্ভব তো হয় না, না বিষয়টা এরকমই আর কি। বাট দিস প্রপোজড প্ল্যান তো বললাম, তারপরে দেয়ার ইজ অলসো আ মেজর এক্সাম্পল, এরপরেও এর একটা বড় এক ধরনের আর একটা এক্সাম্পল রয়েছে, হুইচ ইজ হাম্বানথোটা পোর্ট, ঠিক আছে, হাম্বানথোটা পোর্ট, হাম্বানথোটা, ঠিক আছে, এটা পোর্ট হাম্বানথোটা পোর্ট কি করেছে, টেকিং ডেট ফ্রম চায়না, শ্রীলঙ্কা, এখানে একটা কমা, চায়না, মানে চায়নার থেকে ধারে টাকা নিয়ে ঋণে, শ্রীলঙ্কা থট টু বিল্ড দ্যাট পোর্ট, এই পোর্টটা তৈরি করতে চেয়েছিল, অ্যান্ড ট্রাই টু ক্রিয়েট জব অপরচুনিটি, সেখানে জব অপরচুনিটি অনেক জব ক্রিয়েট করবে একটা যদি পোর্ট হয় দেয়ার, অ্যান্ড এক্সপেক্টেড টু গেইন আ প্রফিটেবল রেভিনিউ, একটা প্রফিটেবল রেভিনিউ গেইন করবে ওইখান থেকে, এটা এরকম চেয়েছিল। বাট দিস প্ল্যান হ্যাজ অলসো ফেল, এই প্ল্যানটাও ফেল হয়েছে। এবার শ্রীলঙ্কা, এখানে তুমি আরও লিখতে পারো, শ্রীলঙ্কা এরকম অনেক যত প্ল্যান যত কিছুই করুক না কেন, অনেক দেশের থেকে কিন্তু ঋণ নিয়ে একদম ঋণে জর্জরিত, সেই টাকা শোধ করার মতো কিন্তু টাকা নেই, ঠিক আছে। তাছাড়া অনেক ইনফ্লেমেশন বা অনেক কিছু সেগুলো আরও লিখেছি এখানে দেখো। দেয়ার আর মেনি ফুলিশ প্ল্যান্স, এখানে অনেক বোকার মতো প্ল্যান রয়েছে, দ্যাট শ্রীলঙ্কান গভর্নমেন্ট হ্যাজ টেকিন ডেট ফ্রম আদার কান্ট্রিজ। এখন অনেক কান্ট্রির থেকে এরকম ধার নিয়ে ঋণের টাকা নিয়ে শ্রীলঙ্কার গভর্নমেন্ট কি করেছে, অনেক বোকামির মতো অনেক প্ল্যান এরকম করেছে, যার কোনো রিয়েলিটিতে বাস্তবতায় তার আগে প্ল্যান করার আগে সেটা তো বিশেষজ্ঞদের দ্বারা অনেক সবাই ডিসকাস করে সেই প্ল্যানটা কিভাবে হবে সেটা করে তারপরে তো করবে সব কিছু ইমপ্লিমেন্ট, না করেই দিলাম মনে হলো করে দিলাম প্ল্যান একটা, ঠিক আছে, এটা একটা করলাম এরকম আর কি। তারপরে দেখো, দ্য পিপল অফ শ্রীলঙ্কা ইজ অ্যাকুইজিং দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ফর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইন শ্রীলঙ্কা, মানে দ্য পিপল অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার যে মানুষজন রয়েছে তারা অ্যাকিউজ করছে কাদের, যে প্রেজেন্ট গভর্নমেন্ট রয়েছে, যারা সরকারে যারা ক্ষমতায় রয়েছে তাদের, ফর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছে তার জন্য। দ্য পিপল আর প্রোটেস্টিং অল ওভার শ্রীলঙ্কা, মানুষজন প্রোটেস্ট করছে সারা শ্রীলঙ্কা জুড়েই, বিকজ অফ ব্যাংকরাপসি দ্য গভর্নমেন্ট ইজ নাও আনএবল টু ইম্পোর্ট এসেন্সিয়াল কমোডিটিস, মানে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা এতই খারাপ হয়ে গেছে, ব্যাংকরাপসি মানে দেউলিয়া হয়ে গেছে পুরো, ঠিক আছে, যে তারা যে বিদেশ থেকে যে সরকার যে ইম্পোর্ট করবে সেই টাকাটাও নেই। কারণ আগেই বলেছি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শ্রীলঙ্কার মানুষজন বাইরের জিনিসপত্রের উপর কিন্তু তারা ডিপেন্ডেবল, মানে ইম্পোর্ট করে তারা কিন্তু সেগুলো অনেক কিছুই আছে যারা ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, দেশে উৎপন্ন হয় না অনেক জিনিসই, ঠিক আছে। আর এখানে বললাম যে এই চালের ব্যাপারটা, ধানের অর্গানিক করবে বলে সেটাও ফ্লপ হয়ে গেল। এখন সে অর্গানিক ওয়েতে তারা চাল তো এখানে তৈরি তো হয়নি, ঠিক আছে, চালেরও অনেক ডেফিসিয়েন্সি রয়েছে, সেগুলো ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। দেয়ার ইজ আ শর্টেজ অফ এভরি এসেন্সিয়াল কমোডিটিস দেয়ার, এখানে এই দেয়ারটা লেখার দরকার নেই, দেয়ার ইজ আ শর্টেজ অফ এভরি এসেন্সিয়াল কমোডিটিস, প্রত্যেকটা এসেন্সিয়াল কমোডিটিসের এখানে শর্টেজ রয়েছে, অ্যান্ড দ্য প্রাইস অফ এভরিথিং হ্যাজ ইনক্রিজড সো হাই, ঠিক আছে।
যে প্রত্যেকটা এসেনশিয়াল কমোডিটিস, যত মানুষের ব্যবহারের এসেনশিয়াল নিত্য প্রয়োজনীয় যত দ্রব্যাদি আছে, প্রত্যেকটার দাম এত বেড়ে গেছে দ্যাট মিডল ক্লাস অ্যান্ড পুয়ার পিপল আর নট অ্যাবল টু বাই এনিথিং। মানে মানুষজন, যে মিডল ক্লাস মানুষজন রয়েছে, মধ্যবিত্ত মানুষজন বা দরিদ্র মানুষরা, তারা কোনো কিছু কিনতেই পারছে না। এরকম আমি একটা খবরে দেখলাম, যেরকম 1 কিলো চালের দাম 400 টাকা, 1 কাপ চায়ের দাম 100 টাকা, এরকম নাকি বেড়ে গেছে। সেরকম তো মানুষের তো মানে সম্ভব না কেনা, ঠিক আছে? মানে শ্রীলঙ্কার টাকায় আর কি, ভারতের টাকা না, শ্রীলঙ্কার টাকা 400 টাকা এরকম। তারপরে দেখো, দিস কান্ট্রি ইজ হাইলি ডিপেন্ডেবল অন ইম্পোর্ট ফর দেয়ার নেসেসারি থিংস। এটা বললামই। পিপল আর সাফারিং ফ্রম শর্টেজ অফ ফুল অ্যান্ড ফুয়েল, মানে খাবারের শর্ট পড়ে গেছে এখানে, ফুয়েল জ্বালানি যে সমস্ত ধরো রান্নার গ্যাস, পেট্রোল, এই সমস্তরও শর্টেজ পড়ে গেছে, ঠিক আছে? অনেক কোনো ক্রাইসিস এগুলো সবই। দ্য প্রবলেম অফ পাওয়ার সাপ্লাই হ্যাজ রিচ সো হাই দ্যাট গভর্নমেন্ট হ্যাজ অর্ডার টু টার্ন অফ দ্য স্ট্রিট লাইটস টু সেভ পাওয়ার। মানে যে তারা যে পাওয়ার সাপ্লাই করবে, মানে কারেন্টের যে সাপ্লাই দেবে, সেটাও এতটাই সমস্যা হয়ে গেছে, এত মানে দিতে পারছে না। পাওয়ার অফ এরকম হচ্ছে যে রাস্তায় যে রাত্রেবেলা শহরে যে লাইটগুলো জ্বলে না রাস্তার, সেগুলো তারা মানে সরকার বলছে অফ করে দিতে, তাদের মানে পাওয়ারটা, কারেন্টের যে এনার্জিটা, সেটা সেভ করতে, ঠিক আছে? বিকজ অফ শর্টেজ অফ পেপার, মানে পেপারের শর্টেজের জন্য গভর্নমেন্ট ডিসাইডেড টু ক্যান্সেল দ্য এক্সামস ইন স্কুলস অ্যান্ড কলেজেস। মানে স্কুলের এবং মানে পেপারটাও তাদের ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে? পেপারের ইম্পোর্ট করতে হয়, এর জন্য তারা কি করেছে, ডিসাইড করেছে যে স্কুল কলেজের পরীক্ষাই ক্যান্সেল করে দিয়েছে তারা পেপারের শর্টেজের জন্য। তাছাড়া যে ডেইলি নিউজ পেপার, সেগুলোও বন্ধ, মানে পেজ কমিয়ে দিয়েছে, প্রাইসও তো বেড়ে গেছে, পেজও কমিয়ে দিয়েছে, বা সেগুলো হয়তো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? মেনি পিপল আর লিভিং দ্য কান্ট্রি, মানে অনেক মানুষজন যারা রয়েছে, শ্রীলঙ্কার মানুষজন, তারা দেশটা ছেড়ে যাচ্ছে, ঠিক আছে? যেভাবেই হোক, ফালিয়ে যেভাবেই হোক অন্যান্য দেশে চলে যাচ্ছে, মেনলি ভারতবর্ষেই আসছে। তাছাড়া অন্যদিকে তো সমুদ্র, আর সমুদ্র পার হয়ে কোথায় যাবে? শ্রীলঙ্কা ডিক্লেয়ার, এবার যদি প্লেনে করে অন্যান্য বড়লোক মানুষজন হয়, ঠিক আছে, তারা না অন্যান্য দেশে চলে যাচ্ছে, তবে বেশিরভাগ মানুষজন ইন্ডিয়াতেই, তামিলনাড়ুতেই কিন্তু ঢুকছে। যাই হোক, তারপরে দেখো, ইন্ডিয়া ইজ হেল্পিং শ্রীলঙ্কা ইন ট্রাইং টু ব্রিং নর্মালসি দেয়ার, মানে এখানে নর্মালিটি আনার জন্য ইন্ডিয়া ট্রাই করছে, ঠিক আছে? শ্রীলঙ্কা ডিক্লেয়ার্ড এমার্জেন্সি অ্যান্ড ইমপ্লিমেন্টেড কারফিউ টু ট্যাকেল, দুবার হয়ে গেছে ট্যাকেলটা লেখা, ট্যাকেল দ্য পিপল হু আর প্রোটেস্টিং, যারা প্রোটেস্ট করছে তাদের ট্যাকেল করার জন্য সেখানে এমার্জেন্সি তো ডিক্লেয়ার আগে করেই দিয়েছে, এখানে কারফিউ জারি করে দিয়েছে, ঠিক আছে? মানে ভারতবর্ষের সিএম দেখো, তামিলনাড়ুর সিএম আক্স মোদি, পিএম মোদি টু গিভ হিউম্যানিটেরিয়ান এইড টু দ্য রিফিউজিস দ্যাট আর কামিং টু ইন্ডিয়া। যারা যে রিফিউজিরা, মানে যারা মানে তাদের দেশ ত্যাগ করে শ্রীলঙ্কা ছেড়ে ভারতবর্ষে আসছে, মানে তামিলনাড়ুর সিএম মোদির, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কিন্তু চেয়েছে হিউম্যানিটেরিয়ান এইড যাতে সেই রিফিউজিদের দেওয়া হয়, ঠিক আছে? দ্য পলিটিক্যাল লিডার্স অফ শ্রীলঙ্কা আর লিভিং দ্য কান্ট্রি, পলিটিক্যাল লিডার্স যারা রয়েছে, মানে যারা মানে সরকারে বসেছিল, তারাও কিন্তু পালিয়ে যাচ্ছে। তোমরা ভিডিও যদি দেখো সোশ্যাল মিডিয়াতে, তোমরা দেখোই কীরকম তাদের অবস্থা এখন, ঠিক আছে? সেগুলো আর লিখিনি ডিটেলসে, এগুলো লেখার দরকার নেই, এগুলো লিখবে না। অল দ্য 26 ক্যাবিনেট মিনিস্টার্স রিজাইন, যত ক্যাবিনেট মিনিস্টার ছিল 26 জন, সবাই রিজাইন করে দিয়েছে, ঠিক আছে? এবার লাস্টে আমরা এই লাস্টের এটাই, ঠিক আছে, লাস্টে কনক্লুডিংয়ে এরকম বলতে পারি, অ্যাকর্ডিং টু সাম ইন্টেলেকচুয়ালস, কিছু মানে বুদ্ধিজীবী যারা রয়েছে, তাদের মত অনুযায়ী, দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইজ নেপোটিজম ইন শ্রীলঙ্কান গভর্নমেন্ট। শ্রীলঙ্কান গভর্নমেন্টের মধ্যে নেপোটিজম, মানে আত্মীয়র তোষামত করা, তাদের চেনা পরিচিত আত্মীয়দের, ঠিক আছে? কিন্তু তারা সরকারের মধ্যে প্রত্যেকটা পোস্টে একটাই মানে ফ্যামিলির, ঠিক আছে, মেম্বাররা কিন্তু সরকার, মানে একটা ফ্যামিলির মেম্বার দিয়েই সরকারটা গঠিত। সেই নেপোটিজমের জন্যই কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা হয়েছে, কারণ তারা একটা যোগ্য মানুষ, তারা এটাও লেখা আছে দেখো, দ্য পিপল ইজ অলসো প্রোটেস্টিং দেয়ার ফর দ্য সেম রিজন, মানে মানুষজন এই কারণেই সেখানে প্রোটেস্ট করছে। সাম এক্সপার্টস আর সেইং দ্যাট ইনফ্লেশন ইজ দ্য মেইন রিজন অফ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেয়ার। সো এখানে ইনফ্লেশন তো হয়েছেই, মুদ্রাস্ফীতি, এরকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এখানে মুদ্রাস্ফীতি হয়েছে বলেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা এখানে দেখা গেছে। However, every country should learn a lesson watching Sri Lanka's crisis that nepotism can destroy a healthy economy of a country. এটা লিখতে পারো, অফ আ কান্ট্রিটা এখানে লেখা হয়নি। যে যাই হোক, প্রত্যেকটা দেশেরই উচিত শেখা, একটা লেসন নেওয়া শ্রীলঙ্কার যে ক্রাইসিস যেটা দেখে, দ্যাট নেপোটিজম ক্যান ডিস্ট্রয় আ হেলদি ইকোনমি অফ আ কান্ট্রি। একটা কান্ট্রিকে ধ্বংস করে দিতে পারে সব কিছুর থেকে, ঠিক আছে? নেপোটিজম যদি থাকে যে কোনো জায়গায়, শুধু কান্ট্রি বলে না, যে কোনো জায়গায় যদি নেপোটিজম থাকে,
সব কিছু এরকমই হবে। দ্য এলিজিবল পার্সন শুড হ্যাভ দ্য পজিশন অ্যাকর্ডিং টু দেয়ার এলিজিবিলিটি। এলিজিবল পার্সনেরই দরকার সেখানে বসানো, ঠিক আছে? এটাই কিন্তু মানুষজন এখন বুঝতে পেরেছে, শ্রীলঙ্কার মানুষজন, ঠিক আছে? এর জন্যই প্রোটেস্ট করছে। হোয়েন ইমপ্লিমেন্টিং আ প্ল্যান দ্য গভর্নমেন্ট শুড বি কনসিয়াস অ্যাবাউট দ্য প্রস অ্যান্ড কনস অফ দ্য ইমপ্লিমেন্টেশন অফ এনি প্ল্যান। এখানে ইমপ্লিমেন্টিং হবে না, অফ দ্য ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? অফ দ্য, এখানে লিখে দিচ্ছি, অফ দ্য ইমপ্লিমেন্টেশন, IMPLEMENTATION, এটা ইমপ্লিমেন্টেশন হবে, ঠিক আছে? ইমপ্লিমেন্টেশন অফ এনি প্ল্যান, ইমপ্লিমেন্টেশন অফ এনি প্ল্যান, ঠিক আছে? ওয়েন ইমপ্লিমেন্টিং আ প্ল্যান, যখন একটা প্ল্যান ইমপ্লিমেন্ট করছে, গভর্নমেন্টকে সবসময় সচেতন হতে হবে যে তার ভালো কি হতে পারে এবং খারাপ কি হতে পারে আমরা যখন এই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? অফ দ্য ইমপ্লিমেন্টেশন অফ এনি প্ল্যান, ঠিক আছে? দেয়ার ইজ আ লং প্রসেস, একটা লং প্রসেস রয়েছে টু ইমপ্লিমেন্ট এ সাকসেসফুল প্ল্যান। একটা সাকসেসফুল প্ল্যান ইমপ্লিমেন্ট করে একটা লং প্রসেস দরকার। হঠাৎ করে আমার মনে হবে আমি একটা প্ল্যান আমি ইমপ্লিমেন্ট করে দেবো দেশের মধ্যে, এরকমভাবে হয় না। অ্যাট লাস্ট উই ক্যান কনক্লুড দ্যাট, আমরা উপসংহারে এটা বলতে পারি, দ্যাট অনলি এলিজিবল পার্সন ক্যান মেক আ কান্ট্রি সার্ভাইভ অ্যান্ড মেক ইট রোবাস্ট। একটা এলিজিবল যোগ্য পার্সনের হাতে যদি একটা দেশ পড়ে তাহলেই সেই দেশটা টিকে থাকবে, ঠিক আছে? এবং সেটা আরও রোবাস্ট হবে, আরও ভালোভাবে চলবে, আরও হেলদি হবে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের মতো করে যেগুলো বললাম এগুলো একটুখানি ভুল আছে এখানে, এই যে দেয়ারটা এখানে দেবেন, এখানে হাই বানানটা একটু ভুল ছিল, স্কুলস এখানে ট্যাকেল দুবার লেখা হয়ে গেছিলো, তারপরে যে এখানে যে এরকমভাবে বললাম অফ দ্য ইমপ্লিমেন্টেশন অফ এনি প্ল্যান, ঠিক আছে? এরকমভাবে লিখবে। আর তোমার আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারো। আর তোমাদের যেই টপিকের ওপর ভিডিও দরকার হবে অবশ্যই কমেন্ট করবে, আমি ভিডিওটা তোমাদের প্রোভাইড করে দেবো, ওকে? সো আর যেটা তোমাদের বলছিলাম, যদি তোমরা আমার আলাদাভাবে আমি একটা ব্যাচ শুরু করতে চলেছি সোমবার থেকে, ওই ব্যাচে যদি তোমরা মানে ভর্তি হতে চাও, আমি ওখানে শুধুমাত্র তোমরা যারা এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ বা সামনে কেপি এসআই রয়েছে, সার্জেন্ট, এই সমস্ত এক্সাম রয়েছে, ওই সমস্ত পরীক্ষার জন্য তোমরা মানে প্রিপারেশন নিচ্ছ, বা এসআই এর জন্য মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, WBPSI, তোমরা চাইলে যদি তোমাদের মনে হয় ভর্তি হতে পারো। ওইখানে শুধুমাত্র আমি ইংলিশের ক্লাসগুলোই করাবো, যেরকম রিপোর্ট রাইটিং, তারপর তোমাদের সামারি বা যেটা রয়েছে প্রেসি এবং ট্রান্সলেশন, ওগুলো প্র্যাকটিস করাবো, ঠিক আছে? চাইলে তোমরা ভর্তি হতে পারো। প্র্যাকটিস বলতে তোমাদের খাতাগুলো তোমরা যেগুলো লিখবে তো দেবো, সেগুলো আমি চেক করে দেবো, ঠিক আছে? তোমাদের সামনেই চেক করবো সেগুলো, লাইভ সামনে বলতে সামনাসামনি তো সম্ভব না, তোমাদের ফোন করে তখন চেক করবো আর কি, ঠিক আছে? কীরকমভাবে লিখলে সেটা ভালো হয় বা কী কী ভুল আছে সেগুলো দেখিয়ে দেবো। যাই হোক, আমি এখন বলছি না কীভাবে স্টার্ট করবে, আমি নেক্সট একটা ভিডিও দেবো, সেই ভিডিওতে তোমরা ডিটেলসে জানতে পারবে কীভাবে মানে ভর্তি হওয়ার প্রসেসটা কী, যদি এনরোল হতে চাও প্রসেসটা কী, কীভাবে ক্লাস হবে সেই ভিডিওতে ডিটেলসে বলবো, ঠিক আছে? সো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।